এটা কেন করতে হলো? এটার প্রতিশ্রুতি ভঙ্গের একটা প্রকট দৃষ্টান্ত। ঠিক কেন আপনার মনে হয়েছিল? সরকারের পছন্দের মানুষকে বসানো। সরকার কি ঝুঁকি নিল নাকি বাংলাদেশকে ঝুঁকিতে ফেলা হলো? তাহলে কি রাজনৈতিক দলগুলো সংস্কারের বাইরে থাকতো? একটি সূচকে বোধহয় আমাদের উন্নতি হয়েছে, কিন্তু বাস্তবে অবনমন হয়েছে। ঠিক কি কারণে সেই অবনমনটা হলো? সকল কার্যক্রমে স্বচ্ছতার ঘাটতি ছিল। তারা কার্যত নিশ্চুপ থাকলো। অন্যতম ভূমিকা পালন করেছে আমলাতন্ত্র। শুধু চেহারা চেঞ্জ হলো। উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নেয় সেটা উপদেষ্টা পরিষদ ডিসাইড করে না। সরকারের হাত পা বেঁধে দিবেন না। তারপর দিন থেকে দেখলাম চুক্তিভিত্তিক নিয়োগের হিড়িক পড়ে গেছে। সেই প্রেক্ষিতে সরকার কি করেছে? 10 বছর পর বাংলাদেশকে কোথায় দেখেন? নির্বাচন পরবর্তী সরকার চাইলেও কিন্তু সেই চুক্তি বাতিল করতে পারবেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পডকাস্ট কথা চলকে। আমাদের আজকের পডকাস্ট কথা চলকের অতিথি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। ডক্টর ইফতেখারুজ্জামান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশে একটা কথা খুব শোনা যেত, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। সেই যে সময় আমরা কথাটা শুনেছি তার বিবেচনায় 2026 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের অবস্থান কোথায়? আমরা দেখতে পাচ্ছিলাম যে একটি সূচকে বোধহয় আমাদের উন্নতি হয়েছে, সবশেষ ধারণা সূচকে। ধারণা সূচক আজকে যেটা প্রকাশিত হয়েছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যেটা আন্তর্জাতিক বিভাগ করে থাকে, সেখানে একটা মিশ্র চিত্র। একদিক থেকে যেই মূল্যায়নটা হয়েছে সেটা হচ্ছে যে এই গবেষণা, এই প্রতিবেদন যারা করেছেন তারা বলছেন গবেষণার উপর ভিত্তি করে যে কর্তৃত্ববাদ পতন যে ঘটনাটি জুলাই আন্দোলনের উপর ভিত্তি করে, সেই ঘটনাটি যে বড় ধরনের ট্রান্সফরমেশন বা পরিবর্তনের সুযোগ সৃষ্টি করেছে সেটির একটা ইতিবাচক মূল্যায়ন হয়েছে। সেই মূল্যায়নটার স্বীকৃতি পেয়েছে এবং সেই অনুযায়ী স্কোর 1 পয়েন্ট বেড়েছে। কিন্তু অন্যদিক থেকে আবার এটি যে ফলো আপ, ধারাবাহিকতা বজায় রেখে যে পরিবর্তনের সূচনা, পরিবর্তনের ভিত্তি রচনা, সংস্কার কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া, সেই এই ধরনের এবং বাস্তবে মাঠ পর্যায় থেকে শুরু করে জাতীয়ভাবে দুর্নীতির যে চিত্র সেটি কতটুকু পরিবর্তন হয়েছে বা নিয়ন্ত্রিত হয়েছে সেটির নেতিবাচক মূল্যায়ন হয়েছে। তো যার ফলে যেটা দেখতে পেয়েছি, স্কোর 1 পয়েন্ট বেড়েছে উপর দিক থেকে, কিন্তু যে তালিকার আমরা গতবার ছিলাম 14তম সর্বনিম্ন, এবার 13তম হয়েছে। অর্থাৎ এটা মিশ্রচিত্র এই অর্থে যে একদিক থেকে বেড়েছে স্কোরটা, কিন্তু বাস্তবে অবনমন হয়েছে, মানে নিচে আমরা এসেছি। তার অর্থটা হচ্ছে যে আসলে যে প্রত্যাশা ছিল যে চোরতন্ত্র পরিবর্তন করে, চোরতন্ত্রকে মানে পরাজিত করে একটি সুশাসিত জবাবদিহিমূলক দুর্নীতি মুক্ত একটা দেশ গঠনের যে স্বপ্ন, সেই স্বপ্নের পথে আমরা প্রত্যাশিতভাবে এগোতে পারিনি। এই সূচকটা আজকে এই কথাটাই বলছে। জুলাই গণঅভ্যুত্থানের যে ম্যান্ডেট, যে সংস্কার, এগিয়ে যাওয়া, এই সব কিছুর ম্যান্ডেট নিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো। তাহলে ঠিক কী কারণে সেই অবনমনটা হলো? আপনার খোলা চোখের বিশ্লেষণ কি বলে গত 17 মাসের? এটি আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি আজকে, এবং সেটি শুধু আজকে না, এটি আমরা দীর্ঘদিন 1.5 বছর যাবৎ পর্যবেক্ষণ করেছি। এবং তার উপর ভিত্তি করে যে জিনিসটা দেখা যায়, যে সম্ভাবনাটি যে তৈরি হয়েছিল, তার জন্য তো আসলে এটাকে বাস্তবায়নের জন্য তো কতগুলো উপাদান লাগে। প্রথম কথাটা হচ্ছে যে রাষ্ট্র সংস্কারের যে এজেন্ডা, নতুন নতুন নির্বাচিত অন্তর্বর্তী সরকারকে দায়িত্বটা দেওয়া হয়েছিল আন্দোলনের পক্ষ থেকে। আন্দোলনের ফলশ্রুতিতে 3টা দায়িত্বের মধ্যে প্রথমটা তো বিচার এবং রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন। আমরা শুধু যেহেতু রাষ্ট্র সংস্কারের সাথে জড়িত দুর্নীতি দমন বিষয়টাকে নিয়ে আলোচনা করছি, তো সেইখানে অন্যান্য সংস্কার ক্ষেত্রগুলোর পাশাপাশি দুর্নীতি দমন কমিশন, সংস্কার কমিশন একটা গঠিত হয়েছিল। এটি একটা ইতিবাচক বিষয় ছিল। আপনি সেই কমিশনের প্রধান ছিলেন। জি, আমার যেহেতু পেশাগত দায়িত্ব, এটা আমার এই কাজটা আমি করেছি দীর্ঘদিন যাবত, এখনও করছি। সেই হিসেবে এই দায়িত্বটা আমি গ্রহণ করেছি। তবে এককভাবে আমরা এটা করিনি, কমিশন আমাদের প্রতিবেদনটা করেছে। সেই আলোচনায় যাচ্ছি না, বিস্তারিত বিবরণে যাচ্ছি না। তো এই কমিশনের যে প্রস্তাবিত সুপারিশগুলো সুনির্দিষ্টভাবে, আমি প্রথম যেটা বলবো যে আমাদের যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছিল, যার উপর ভিত্তি করে জুলাই সনদ রচিত হয়েছে, রক্তাক্ষরে ব্যক্তি রচিত জুলাই সনদ, সেই জুলাই সনদের যে অংশ হিসাবে দুদক সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো ছিল, প্রায় 100% প্রস্তাব, প্রায় 100% রাজনৈতিক দল, কিছু ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট সহ একমত হয়েছে, তারা ঐকমত্য করেছে। নোট অফ ডিসেন্টের সংখ্যা এক্ষেত্রে দুদক সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে খুবই কম, এবং অসম্মতি হয়েছে এরকম দলও খুবই কম। অর্থাৎ এক ধরনের ন্যাশনাল কনসেনসাস হয়েছে দুর্নীতি দমনের পক্ষে।
দুদক সংস্কার সহ দুদক শুধু আমাদের সংস্কার প্রস্তাবনা শুধু দুদককে কেন্দ্র করে ছিল না, দুদক অবশ্যই স্বাধীন এবং শক্তিশালী কার্যকর হবে, জবাবদিহিমূলক হবে, এই ধরনের প্রস্তাবনা ছিল, এই উদ্দেশ্যে প্রস্তাবনা ছিল। তো সার্বিকভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য যে সমস্ত প্রস্তাবনাগুলি সবই কিন্তু ঐকমত্যের অংশ। এটা একটা জিনিস, এটা সরকার জানেন এবং সরকারকে জানিয়েই আমরা কাজ করেছি। এবং দ্বিতীয় অংশটা সেটা হচ্ছে যে আমাদের প্রতিবেদনের দুইটা দিক আছে, দুইটা অংশ। একটা হচ্ছে যে প্রস্তাবগুলো অন্তর্বর্তী সরকার কর্তৃক এবং অন্তর্বর্তী সরকারের সহায়তায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক বাস্তবায়নযোগ্য, যেগুলোকে আশু করণীয় বা আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব বলা হয়েছিল, সেই প্রস্তাবগুলো সরকারের পক্ষ থেকে তার কোনো কোনো ক্ষেত্রে অধ্যাদেশের মাধ্যমে, কোনো কোনো ক্ষেত্রে সরকারি সিদ্ধান্তের মাধ্যমে দুদকের সিদ্ধান্তের মাধ্যমে বাস্তবায়ন করার কথা। আনফর্চুনেটলি আমি এই মুহূর্তে বলতে পারছি এটা ফেব্রুয়ারি মাসে প্রতিবেদনটি শেষ হয়। আমরা যদি মার্চ মাসটাও ধরে নেই, এখন পর্যন্ত যে সময়টা পার হয়েছে, এখন পর্যন্ত বাস্তবে সেই আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাবনাগুলোর কিছু হয়নি। দু একটা বিটস অ্যান্ড পিসেস পিক অ্যান্ড চুজ কিছু হয়েছে, হয়নি। আরও গুরুত্বপূর্ণ হচ্ছে যে যেগুলো আসলে আইনের সংস্কারের মাধ্যমে গুরুত্বপূর্ণভাবে পরিবর্তনের কথা, আমি শুধু একটা দৃষ্টান্ত দিব এক্ষেত্রে। সেটা হচ্ছে একটা অধ্যাদেশ প্রণীত হয়েছে, যে অধ্যাদেশের মাধ্যমে দুদকের যে অরিজিনাল আইনটি সেটি সংস্কার করা হয়েছে। সেই সংস্কারের অন্যতম লক্ষ্য ছিল আমাদের প্রস্তাবনার মধ্যে, দুদক সংস্কার কমিশনের প্রস্তাবনার মধ্যে, যে দুদকের স্বাধীনতা, পরিপূর্ণ স্বাধীনতা, আমলাতন্ত্রের নিয়ন্ত্রণের বাইরে, রাজনৈতিক নিয়ন্ত্রণের বাইরে পরিপূর্ণ স্বাধীনতা, অপারেশনাল এবং ফাইন্যান্সিয়াল। অন্যদিক থেকে আবার দুদকের জবাবদিহিতা, কারণ দুদকের ইতিহাস কি? দুদকের ইতিহাস হচ্ছে যে সরকার দলের যারা, সরকারের পক্ষে যারা, সরকারের সাথে সম্পর্কিত যারা, তাদের দুর্নীতির সুরক্ষা দেয়া হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। অন্য দিক থেকে যারা প্রতিপক্ষ, রাজনৈতিক হোক বা অন্য কোনো কারণে বিরাগ ভাজন, তাদেরকে নাজেহাল করার জন্য দুদককে ব্যবহার করা হয়েছে। এটার জন্য কোনো জবাবদিহির সুযোগ ছিল না। আমরা সেই সুযোগটা সৃষ্টি করতে সুনির্দিষ্ট দুদককেও কোনোভাবে ওয়াকওভার না, এবং এটা তারা যে কাজটা করতে পারছে তার জন্য বাহাবা দেওয়া, যেটা করতে পারছে না তার জন্য জবাবদিহি করা, এটার জন্য আমার সুনির্দিষ্ট একটা প্রস্তাব ছিল। আপনি দর্শক শ্রোতা শুনে হয়তো বা অবাক হবেন যে এই প্রস্তাবটা সুনির্দিষ্টভাবে অনেক প্রয়াসের পরও আমরা অধ্যাদেশ অন্তর্ভুক্ত করতে পারলাম না। এবং একটা পর্যায়ে যখন জানলাম যে, এবং পুরো এই অন্তর্বর্তী সরকারের একটা কারণ, যে কারণে আমাদের আজকে স্কোরের কথা আমরা যেটা বললাম কম হয়েছে, সেটা হচ্ছে স্বচ্ছতার ঘাটতি ছিল। সকল কার্যক্রমে স্বচ্ছতার ঘাটতি ছিল। এবং এই অধ্যাদেশ প্রণয়নের ক্ষেত্রে অংশীজনদেরকে সম্পূর্ণভাবে অবহিত না করে এটাকে খসড়া করা হয়েছে এবং পাশ করার মতো একটা জায়গায় চলে যাচ্ছিল। আমরা কোনোভাবে সেটা অ্যাক্সেস পেয়ে তারপর যখন এটাকে পর্যালোচনা করে দেখলাম যে মৌলিক বিষয়গুলো বাদ পড়েছে, আমরা অনেক চরিত্র করে আমরা রিচ করার চেষ্টা করলাম। টু কাট দ্য লং স্টোরি শর্ট, ইভেনচুয়ালি আমরা একটা বৈঠকে 1.5 ঘন্টায় একটা বৈঠকে সংশ্লিষ্ট উপদেষ্টা সহ যারা উচ্চ পর্যায়ের কর্মকর্তা, যারা এই অধ্যাদেশ প্রণয়নের সাথে জড়িত, দুদকের প্রতিনিধি সহ আমরা সবাই, তারা আমার সাথে একমত হলো যে ঠিক আছে, এটা ইট মেক সেন্স, এটা থাকবে, এই ধারাটা থাকবে। শুধুমাত্র একটা পরিবর্তন, যে দুই ভাগে প্রস্তাবটা করা হয়েছিল, সেটা না একভাবে প্রস্তাবটা করা হয়েছিল, সেটাকে 2 ভাগে একই কন্টেন্ট, একই প্রসেস নিয়ে থাকবে। এটা ঐক্যমত হলো, তারা রাজি হলেন। আমি তো খুশি মনে ফিরে আসলাম যে ঠিক আছে, কনভিন্স করতে পেরেছি। কিন্তু বাস্তবে দেখা গেল 2 দিন পর সে অধ্যাদেশ প্রণীত হলো, অনুমোদিত হয়ে গেল মন্ত্রিপরিষদে, সেটি রাখা গেল না। কেন রাখা গেল না সেটা যখন জানতে চাইলাম, আমার কাছে তথ্য আসলো অত্যন্ত নির্ভরযোগ্য হর্সেস মাউস থেকে, যে আমলাতন্ত্রের পাশাপাশি আমলাতন্ত্রের বিরোধিতা ছিল, সরকারি আমলাতন্ত্র, দুদকের আমলাতন্ত্রের বিরোধিতা ছিল, পাশাপাশি উপদেষ্টা পরিষদের অন্তত 7 জন সদস্য তাদের সাথে হাত মিলিয়েছে। অর্থাৎ সংস্কার প্রতিহত করার জন্য সংস্কার দায়িত্বপ্রাপ্ত সরকার সেই ভূমিকাটা পালন করেছে। এরকম আরও অনেক দৃষ্টান্ত আছে। আনফর্চুনেটলি সময় কম, আমি বিস্তারে যেতে পারবো না। এটি হচ্ছে যে আমাদের, যে আপনি যেটা বলেন কেন মানে লক্ষ্যভ্রষ্ট হচ্ছি বা ডিরেল হচ্ছি, বা আসলে বাস্তব কতটুকু সংস্কার হচ্ছে, সেটির একটা নমুনা মাত্র। আমরা ইতিমধ্যে আরেকটা কাজ করেছি, 11টা অধ্যাদেশ, যেগুলো সুশাসনের সাথে, দুর্নীতি প্রতিরোধের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, আমরা পর্যালোচনা করছি। প্রতিটি ক্ষেত্রেই, অ্যাবসোলিউটলি উইদাউট এনি এক্সেপশন, প্রতিটা ক্ষেত্রে এরকম কৌশলগত দিকগুলো, যেগুলোতে আসলে আন্দোলনের মূল বিষয়টা কী ছিল? মূল বিষয়টা ছিল এমন একটা সরকার জনগণ চেয়েছে, যে জুলাই অভ্যুত্থান চেয়েছে, যেটি জনগণের কাছে জবাবদিহি হবে। এক্সিকিউটিভ উইল বি অ্যাকাউন্টেবল টু দ্য পিপল। যাদের হাতে শাসন ক্ষমতা, তারা সরকারের কাছে জবাবদিহি করবে, জনগণের কাছে জবাবদিহি করবে। এই বিষয়টাকে বাস্তবায়নের জন্য যত সুপারিশ ছিল, যত প্রস্তাবনা ছিল, প্রতিটা ক্ষেত্রে সেগুলো প্রতিহত করা হয়েছে এবং এই অধ্যাদেশগুলোতে সে তার উপাদান আছে, এবং সেখানে অন্যতম ভূমিকা পালন করেছে আমলাতন্ত্র। আমরা যেই জিনিসটা আমি হতাশার সাথে বলতে চাই,
দেশবাসী, পুরো দেশবাসী সংস্কার চেয়েছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারও সংস্কারের পক্ষে ছিল বলে দাবি করেন এবং সেই লক্ষ্যেই সংস্কার কমিশনগুলো হয়েছে 11টা সংস্কার কমিশন। এমন একটা ভাব যেন অ্যাসপিরেশনটাই যথেষ্ট, প্রত্যাশাটাই যথেষ্ট। এর যে প্রতিকূলতা বা এর প্রতিরোধক শক্তি আছে সেটার বিশ্লেষণ, সেই জিজ্ঞাসার বা বিশ্লেষণে তারা সুযোগ নেয়নি, যে কারণে মূল প্রতিরোধক শক্তি রাজনীতি এবং আমলাতন্ত্র দুইটির পক্ষ থেকে প্রতিহত হওয়ার কারণে আমাদের আসলে বাস্তবে অগ্রগতি হয়নি। কিন্তু এই সরকারের তো ম্যান্ডেট ছিল সংস্কার, এবং এই সরকারের সকলেই প্রধান উপদেষ্টা সহ সবাই তো সেই 8ই আগস্ট থেকে বলে এসেছিলেন যে আমরা সংস্কার করব, তারা সংস্কারের পক্ষে। জুলাই গণঅভ্যুত্থানের সকল স্পিরিট তারা ধারণ করেন। যে 7জন উপদেষ্টার কথা বললেন, তার মানে শুধু আমলাতন্ত্র না, সেই উপদেষ্টা পরিষদের মধ্যেও নানান রকম মতবিরোধ কিংবা অবস্থান। ঠিক মতবিরোধ না, এক ধরনের সৎসাহসের ঘাটতি, যে আমরা যাদের উপর নির্ভরশীল বাংলাদেশে। আমি যেটা বিষয়টা একেবারে কনভিন্সড হয়েছি এখন, সেটা হচ্ছে যে আমাদের মন্ত্রী পরিষদ বলতে একটা জিনিস আছে, বা যেটার নাম এখন উপদেষ্টা পরিষদ, এবং সেটা মন্ত্রী পরিষদ হিসাবে পরিচিত এবং পরবর্তীতে সেই নামে পরিচিত হবে। আমি এটা মোটামুটি 100%, অলমোস্ট 100% কনভিন্সড। উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নেয় সেটা উপদেষ্টা পরিষদ ডিসাইড করে না। এই সিদ্ধান্তটা আসলে নেয় আমলাতন্ত্র, এবং তারা সেটাতে শুধু স্বাক্ষর করে। যে সিদ্ধান্তে তারা স্বাক্ষর করে সেটা নিজেরা স্বাক্ষর করে বটে, এটার পেছনের আসলে মূল নির্ণায়ক হচ্ছে আমাদের আমলাতন্ত্র। এবং আমলাতন্ত্রের সাথে, আমলাতন্ত্র হচ্ছে দলীয়করণকৃত আমলাতন্ত্র। আগত যা ছিল এখনও এক ধরনের দলীয়করণের বাইরে প্রতিস্থাপন করে আরেক ধরনের দলীয়করণ হয়েছে, এবং তাদের সাথে যারা ক্ষমতায় আসবেন বা ক্ষমতায় আসার সম্ভাবনা বা তারা আসবেন বলে ধরে নেওয়া হচ্ছে, তাদের যোগসাজশ বা তাদের সম্পর্ক অত্যন্ত প্রকট, এবং তার সেই উভয়ের যোগসাজশের স্বার্থের কারণে কিন্তু এই সংস্কারের বাস্তব অগ্রগতি হচ্ছে না, হয়নি, এবং সামনে কি হবে সেটা আমরা ঠিক জানি না। আমি আরেকটা পয়েন্ট বলতে চাই, যেহেতু রাজনৈতিক বিষয়টা আসলো, আমাদের যে বিষয়টি ইতিমধ্যে আগে বললাম, যে সংস্কারের মূল বিষয়টা হচ্ছে জনগণের কাছে জবাবদিহি করা সরকারকে। এই লক্ষ্যে যে সমস্ত সুপারিশ, একাধিক কমিশনের যে সুপারিশগুলো ছিল, এই উদ্দেশ্যটাকে সামনে রেখে প্রায় প্রতিটা ক্ষেত্রেই ঐক্যবদ্ধ কমিশনে আলোচনায় অংশগ্রহণকারী বড় রাজনৈতিক দলগুলো এবং তাদের জোট শুরু থেকে বলেছেন সরকারের হাত পা বেঁধে দিবেন না। এই শব্দটা ব্যবহৃত হয়েছে অসংখ্যবার শুরু থেকে শেষ পর্যন্ত। অর্থাৎ জনগণের কাছে জবাবদিহিতার অর্থটাকে তারা বুঝেছেন হাত পা বেঁধে দেওয়া। এটা কিন্তু উদ্দেশ্য নয়। পৃথিবীর সব দেশে গণতান্ত্রিক ব্যবস্থা যেখানে চোরতন্ত্রকে প্রতিহত করা সম্ভব হয়েছে, সেখানে কিন্তু সরকারের চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে। ওই চেকস অ্যান্ড ব্যালেন্সের যে লক্ষ্যটা, সেই লক্ষ্যটাকে শুরু থেকেই পদদলিত করা হয়েছে রাজনৈতিকভাবে এবং আমলাতান্ত্রিকভাবে। এর সাথে যে কারণে আমাদের স্কোরটা এরকম নেতিবাচক বা আমরা অগ্রগতি করতে পারলাম না এবার কী বলে দুর্নীতি ধারণা সূচকে, তার অন্য আরেকটা উপাদান আছে যেটা দেশবাসী জানে, আপনারা জানেন, সবাই জানে। 5 আগস্ট বিকেলবেলা থেকে কিন্তু সারা দেশে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি শুরু হয়েছে, প্রতিস্থাপন শুরু হয়েছে। এটা যে সার্বিকভাবে যেটা দেখা গেছে, এটা আমাদের পালা। রাজনৈতিক অঙ্গনে, আমলাতান্ত্রিক অঙ্গনে এটা হচ্ছে আমরা একদিন বঞ্চিত ছিলাম, এখন আমাদের পালা, আমাদের সময়, আমরা আমাদের কাজটা করব, যেটা আমরা একদিন করতে পারি নাই। ক্ষমতার ব্যবহার করব এবং তার মাধ্যমে নিজেদের স্বার্থ আমরা অর্জন করার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক সংস্কৃতি। মানে এলিমেন্টগুলো কি রয়ে গেল, শুধু চেহারা চেঞ্জ হলো? ব্যক্তির পরিবর্তন হয়েছে, কেবল যে সংশ্লিষ্ট দলের পরিবর্তন হয়েছে, রাজনৈতিক পরিচিতির পরিবর্তন হয়েছে, কিন্তু যে চর্চাগুলো ছিল আমরা চোরতান্ত্রিক চর্চা, সেগুলো দূরীভূত হয় নাই, এটুকু পরিষ্কারভাবে বলা যায়। এখন একটা ব্যাকসিটে আছে হয়তো বা। তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকার চোখের সামনে এইগুলো হতে দেখলো এবং তারা কার্যত নিশ্চুপ থাকলো, অসহায়ত্ব প্রকাশ করলো? শুধু অসহায়ত্ব প্রকাশ করে নাই, তাদের অনেক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যর্থতা সংস্কার পরিপন্থী শক্তিকে বিকশিত করার সুযোগ করে গেছে। আমি যদি একটু মনে করিয়ে দিতে চাই, যখন নারী সংস্কার কমিশনের, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশিত হলো, সেটা নিয়ে যে ভালগার আন্দোলন হলো, আন্দোলনের নামে যে অত্যন্ত মানে উচ্চারণের অযোগ্য যে সমস্ত আচরণ করা হয়েছে, যেটি বাংলাদেশে এর আগে কখনো ঘটেছে বলে জানা নেই, সেই প্রেক্ষিতে যখন তার দাবি ছিল ওই কমিশনকে বাতিল করতে হবে, কমিশনের প্রতিবেদনকে বাতিল করে দিতে হবে। কমিশনের প্রতিবেদন সম্পর্কে যে কোনো ব্যক্তির দ্বিমত থাকতে পারে, তাই বলে কমিশনকে বাতিল করে দিতে হবে, কমিশনের প্রতিবেদন ছুঁড়ে ফেলতে হবে, এই দাবিতে ভালগার আন্দোলন হলো। সেই প্রেক্ষিতে সরকার কি করেছে? নিশ্চুপ ছিল। ঐকমত্য কমিশনের তো সেই রিপোর্ট ওঠেই নাই, আলোচনা আসে না, সেটা অন্য আলোচনার বিষয়। আমরা সেটা নিয়ে পরে সময় থাকলে কথা বলতে পারবো, আসা উচিত ছিল। তো যাই হোক,
তখন সেই প্রেক্ষিতে সরকার নিশ্চুপ, সরকারের কাছে অনেক অনেক অনুনয় বিনয় করা হয়েছে, আপনারা একটা অবস্থান ঘোষণা করুন। ব্যক্তিগতভাবে আমিও করেছি, কারণ যারা এখন সরকারে আছেন তাদের প্রায় সকলেই কিন্তু একসময় সহযোদ্ধা ছিল, নাগরিক সমাজেরই অংশ তারা বেশিরভাগ। অনেককেই চেষ্টা করেছি রিচ করার জন্য, রিচ করেছি কিন্তু কোনো জবাব পাইনি, কোনো সদুত্তর পাইনি। শেষ পর্যন্ত যেটা হয়েছে, তারা ঘোষণা করলেন যে এই প্রতিবেদন সরকারের প্রতিবেদন নয়, যার ফলে যেটা হলো সরকার প্রতিবেদনের অবমূল্যায়ন করলো, কিন্তু যেই শক্তি এটার প্রতিহত করার চেষ্টা করেছে, কলঙ্কিত করার চেষ্টা করেছে, তাদেরকে অতিক্রম করা হলো। এই তো হচ্ছে যে সরকারের আচরণ, অন্তর্বর্তী সরকারের আচরণ। আপনার দুইটা মন্তব্য নিয়ে আপনার কাছে একটু ছোট্ট করে ব্যাখ্যা জানতে চাইবো। আপনি একবার বলেছিলেন যে কমিশনগুলো হলো সাবেক প্রভাবশালীদের পুনর্বাসন কেন্দ্র। ঠিক কেন আপনার মনে হয়েছিল যেটি পুনর্বাসন? শুধু দুদক কমিশন, দুর্নীতি দমন কমিশন নয়, আমাদের যে রাষ্ট্রীয় সংস্থা হিসাবে বা জবাবদিহিমূলক সংস্থা হিসেবে যে কমিশনগুলো গঠিত, সেগুলো ধারাবাহিকভাবে যেটা হয়েছে যে এটা নিয়োগ প্রক্রিয়াটাকে এমনভাবে সরকারের হাতে রাখা হয়েছে যে নিয়োগ কাদেরকে দেয়া হবে, দুর্নীতি দমন কমিশন বলি, নির্বাচন কমিশন বলি, এই ধরনের প্রতিষ্ঠান, পাবলিক সার্ভিস কমিশন বলি, এখন পুলিশ কমিশনের একটা প্রস্তাব এসছে, সেটাও আপনার একই চরিত্র দেখা যাচ্ছে। সেখানে হচ্ছে যে সরকারের পছন্দের মানুষকে বসানো, সরকারের পছন্দের মানুষ, অর্থাৎ সেখানে মূলত যেটা হয় সরকারের প্রাক্তন আমলাদেরকে সেখানে এক ধরনের সেখানে পুনর্বাসনের একটা ব্যবস্থা করা। এই কারণে বহুদিন থেকে, কর্তৃত্ববাদের সময় থেকে আমরা বলে আসছি, যেমন জাতীয় মানবাধিকার কমিশন যখন ছিল, এখন নতুন করে গঠিত হয়েছে, সৌভাগ্যের বিষয় একটু অন্যরকমভাবে হয়েছে, সেটা একটা ব্যতিক্রমের বিষয়, এটা আমরা আলোচনার সময় থাকলে আলোচনা করতে পারবো। সেখানেও অনেক ইয়ে আছে, মানে ষড়যন্ত্র ছিল, আমি আসবো ষড়যন্ত্র ছিল। তো কিন্তু যেটা হয়েছে যে এই কমিশনগুলো এমনভাবে করা হয় যে আমলাতন্ত্রের কর্তৃত্বাধীন থাকে, আমলাতন্ত্র এর মধ্যে নেতৃত্বের মধ্যে থাকে, যার ফলে ওই যে সরকারের এই প্রতিষ্ঠানগুলোর কাজটা কি, আমি শুরু থেকে বলছি, কাজটা সরকারকে জবাবদিহি করা। সরকারকে জবাবদিহি করার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য অন্যতম হাতিয়ার হচ্ছে যে এর মধ্যে নেতৃত্বে আমি আমলাতন্ত্রকে বসিয়ে দিই। কারণ আমলাতন্ত্র কিন্তু বাংলাদেশে সুশাসনের ঘাটতি বলে, দুর্নীতির ব্যাপকতা গভীরতা বলে, ওইটা আমলাতন্ত্র বাদ দিয়ে কিন্তু হয় না। রাজনীতির দুর্বলতা আছে, রাজনীতির ব্যর্থতা আছে, ঘাটতি আছে, রাজনীতিবিদদের দুর্বলতার কারণে তারা আমলাতন্ত্রের হাতে জিম্মি হয়ে যায়, এবং সেটার ফলে তারা উভয় পক্ষের সুযোগটা গ্রহণ করে, তার মাধ্যমে দুর্নীতি হয়, ব্যাপকতা বাড়ে এবং অর্থ পাচার থেকে সকল অপরাধগুলি সংঘটিত হতে থাকে। এবং এটার মূল উদ্দেশ্যটা ছিল এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে সরকারের করায়ত্ত, অর্থাৎ সরকারের করায়ত্ত রাখার জন্য আমলাতন্ত্রের নেতৃত্বে প্রতিষ্ঠানগুলো পরিচিত হবে। দুর্নীতি দমন কমিশনের কমিশনার যাদেরকে নিয়োগ দেওয়া হতো, তাদের কথা সেই স্টেজে বাদ দিলেও এর পরবর্তী পর্যায়ে যে সমস্ত কর্মকর্তারা আছেন উচ্চ পর্যায়ে, যে পর্যায়ের, সবসময় কিন্তু আমলাতন্ত্রের একটা ব্যাপক প্রভাব ছিল, এক ধরনের মনোপলি ছিল, এখনও আছে। এই জায়গাটা পরিবর্তন করার কথা, সেটাও কিন্তু হয়নি। এবং সেখানে আমলাতন্ত্র বলতে যেটা বোঝায় সেটা প্রশাসনিক আমলাতন্ত্রের নিয়ন্ত্রণে, যে এই ধরনের উদ্দেশ্যমূলকভাবে প্রতিষ্ঠানগুলো কার্যকর করে দেওয়া হয়েছে। কারণ একদিক থেকে দলীয়করণের মাধ্যমে প্রভাব সৃষ্টি করা হয়েছে এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে, অন্যদিক থেকে আমলাতন্ত্রের মাধ্যমে সেখানে এক ধরনের জিম্মি দশা তৈরি করা হয়েছে, যার ফলে প্রতিষ্ঠানগুলো কার্যকর হয়নি। পুলিশ কমিশন নামে যে একটা অধ্যাদেশ হয়েছে, সেই অধ্যাদেশটা স্বাধীন শব্দটা অনুপস্থিত। শুধু তাই নয়, পুলিশ কমিশনে সুনির্দিষ্টভাবে পরিষ্কারভাবে এখানে বিধিত এমনভাবে তৈরি করা হয়েছে যে কমিশনের যে বাছাই প্রক্রিয়া, যাদেরকে নিয়োগ দেওয়া হবে, সেখানে আমলাতন্ত্রের নিয়ন্ত্রণ এবং পরিষ্কারভাবে পদ সৃষ্টি করা হয়েছে আমলাতন্ত্র কর্তৃক। বলা হচ্ছে যে কমিশনের একজন সচিব থাকবেন, যিনি আসবেন পুলিশের একজন অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা। অন্য কোনো কমিশনে কিন্তু সদস্য সচিব নাই, সচিব আছেন, সদস্য সচিব থাকে না। সদস্য সচিব অর্থটা হচ্ছে যে কমিশনের কাজে সচিব হস্তক্ষেপ করবেন, যেটি করলে কমিশন কখনো স্বাধীন হতে পারে না। আমরা তো পুলিশ সংস্কার কমিশনের নিয়ে খোদ পুলিশের শীর্ষ কর্মকর্তাদের উষ্মা প্রকাশ করতে শুনেছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে শুধু আমলাতন্ত্রই এগুলো করে গেল। আমি একজন উপদেষ্টা খুব দৃঢ় কণ্ঠে বলেছিলেন সরকারের দায়িত্ব নেওয়ার পর যে আমরা আর চুক্তিভিত্তিক নিয়োগে যাব না। তারপর দিন থেকে দেখলাম চুক্তিভিত্তিক নিয়োগের হিড়িক পড়ে গেছে, শতাধিক চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছে। মানে তারা তো একটা দায়িত্ব নিয়েছিলেন, জনগণ তাদের হাতে সেই দায়িত্বটা সঁপে দিয়েছিল এবং তাদের ফুল ম্যান্ডেট ছিল জুলাই গণঅভ্যুত্থানের পর। তো 17 মাস ধরে তারা এই কাজগুলো সহ্য করে যেতে হলো কেন? মানে তাদের কি কোনো দায় নাই? সহ্য করে যায় নাই, তারা আসলে যেটা করেছেন এই কাজগুলি তারাই করেছেন।
এই কথা আমি বিশ্বাস করি না তারা সহ্য করেছেন। আপনি যে প্রতিশ্রুতির ভঙ্গের কথা বললেন, আপনি একটা দৃষ্টান্ত দিলেন, আরও অনেক দৃষ্টান্ত আছে। সরকারের দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু প্রথম ভাষণে ঘোষণা দিয়েছিলেন সম্পদ বিবরণী প্রকাশ করবেন নিজেদের। সরকার প্রধান, উপদেষ্টা পরিষদ এবং সকল সরকারি কর্মচারীদের ক্ষেত্রে সেটা সমানভাবে প্রযোজ্য হওয়ার কথা। আজকে শেষ পর্যন্ত এই চাপের মুখে সেটি একটি বলে দলিল প্রকাশ করা হয়েছে দেখলাম। সেটা অবশ্যই শেষ মুহূর্তে হলো গুরুত্বপূর্ণ একটা কাজ, কিন্তু এই কাজটা যে সমালোচনার মুখে বিদায় বেলা এটা করতে হলো, এটা কেন করতে হলো? এটার প্রতিশ্রুতি ভঙ্গের একটা প্রকট দৃষ্টান্ত। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রতিশ্রুতি করা এবং সেটাকে রক্ষা করতে ব্যর্থতার পরিচয় দেয়া, এটা কিন্তু অন্ততপক্ষে এই অন্তর্বর্তীকালীন সরকার যার উপরে দায়িত্ব রাষ্ট্র সংস্কারে তাদের কাছ থেকে প্রত্যাশা ছিল না। এই ধরনের অনেক প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে, যেটা শেষের দিকে কোনো কোনো প্রতিষ্ঠা কিন্তু প্রকাশ্যে বলেছিল যে আমলাতন্ত্রের কারণে, চাপের কারণে সেটা পারে নাই। যদি তাই হয় তাহলে আমি আমলাতন্ত্রের কাছের কেনই বা নথি স্বীকার করবো? আমার অবস্থান তো তার তুলনায় উপরে। সে আমাকে রিপোর্ট করে, আমি তো তাকে রিপোর্ট করি না। আমি কেন এটা মেনে নেব? যদি তাই হয় তাহলে আমি কেন এই পদে থাকবো? এটা থেকে শেষ পর্যন্ত কেন থাকলাম আমি? এই প্রশ্নের তো জবাব দিতে হবে। কাজে এটি তো আমি মনে করি যে একদিক থেকে যে বিষয়টা আমি ঘাটতি শুরু থেকে দেখেছি, অন্তর্বর্তী সরকার যে আসলে একটা জনগণের ম্যান্ডেটে, একটা বিশাল রক্তক্ষয়ী আন্দোলনের প্রেক্ষিতে জনগণের দেয়া ম্যান্ডেটের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেয়েছেন, এটার উপর ভিত্তি করে যে আত্মবিশ্বাসের দরকার, যে সৎসাহসের দরকার, যে ধরনের অ্যাকুমেন্ট দরকার রাষ্ট্র পরিচালনার জন্য অপরিহার্য, সেগুলোর ঘাটতি শুরু থেকে আমরা দেখেছি। যে কারণেই আমলাতন্ত্র যেভাবে চালিয়েছে সেভাবে চলতে। যে কোনো প্রতিষ্ঠানে শীর্ষ কর্মকর্তা বা শীর্ষ পদে যিনি থাকেন, তিনি একা তো সব কাজ করবেন না। আমলাতন্ত্র এক্ষেত্রে তাকে সহায়তা করবে, কিন্তু তিনি কেন তার উপরে নির্ভরশীল হবেন? এটা কিন্তু আমার কাছে বোধগম্য নয়। এই ঘাটতির জন্য কি তাদের নিজেদের কোনো দুর্বলতা গলদের শঙ্কা করেন আপনি? থাকতেই পারে, এবং সেটাতে একটা হচ্ছে আমি যেটা বললাম আত্মবিশ্বাসের ঘাটতি, তাদের নির্ভরশীলতা, এটা তো দুর্বলতার বিষয়। অন্য কিছু আছে কিনা, যেমন মানে অনেক সিদ্ধান্ত হয়েছে, অনেক কাজ হয়েছে, যেটি এটাও সরকারের প্রথম দিনের মানে প্রথম ভাষণের অঙ্গীকার ছিল। তারা স্বচ্ছ জবাবদিহিমূলক মানে রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা প্রচলন করবে, এই কথাটা পরিষ্কারভাবে বলা হয়েছিল। যত সিদ্ধান্ত হয়েছে দুই একটা ব্যতিক্রম ছাড়া, চাপের মুখে ব্যতিক্রম ছাড়া সব সিদ্ধান্ত কিন্তু সরকার এককভাবে কোনো প্রকার অংশীজনকে সম্পৃক্ত না করে, কোনো প্রকার তথ্য প্রকাশ না করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো রাষ্ট্রীয় চুক্তি হয়েছে, জাতীয় গুরুত্বপূর্ণ অনেক চুক্তি হয়েছে, অনেক কন্ট্রাক্ট হয়েছে, ডিল। আমি এই চুক্তিগুলোর বিষয়ে একটু আলাদা করে আসবো। এই যে 17 মাসে অসংখ্য দুর্নীতির অভিযোগ উঠেছে সরকারের মধ্যে, সেটি উপদেষ্টাদের বিরুদ্ধে উঠেছে, সরকারকে কখনো কি অ্যাড্রেস করতে দেখেছেন? অন্তত না, সেটি দেখিনি। সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট অবস্থান দেখা যায়নি। তবে যেটা দেখা গেছে যে গণমাধ্যমের প্রতিবেদন প্রকাশের পর আমাদের মতো সংস্থার প্রতিবাদের মুখে দুর্নীতি দমন কমিশন সেগুলোকে নিয়ে নাড়াচাড়া শুরু করেছিল এবং বলেছিল আমরা ব্যক্তির পরিচয়ের ঊর্ধ্বে আমরা ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু সেটা এখনও পর্যন্ত কিছুই হয়নি। যা অন্ততপক্ষ বেশ কয়েকজন উপদেষ্টার কার্যালয়ের কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ, সেখানে এবং শত শত কোটি টাকার কথা বলা হয়েছে। সেগুলো তথ্য দুদকের আছে বলেই দুদক কিন্তু সেটা বলেছেন, কিন্তু সেখানে তারাও কিন্তু পদক্ষেপ নিতে পারেনি। অর্থাৎ আগের যে সংস্কৃতি সেটা থেকে উত্তরণ করতে পেরেছে দুদকও, সেটা বলা যাবে না। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকেও কোনো সুনির্দিষ্ট অবস্থান নেয়নি। আমার সুযোগ হয়েছিল একাধিকবার অন্ততপক্ষে যাদের সম্পর্কে অভিযোগ সেই বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা। তিনি বলেছেন ও তাই নাকি, তাহলে আমাকে দেখতে হবে। এই পর্যন্তই আমার সাথে আলোচনা হয়েছে, এর বাইরে তেমন কিছু আমরা জানি না। তিনি আসলে কিছু দেখেছেন কিনা, কিছু করেছেন কিনা সেটা সম্পর্কে জানা নেই। তাছাড়া আরেকটা বিষয় কিন্তু পরিষ্কার হয়েছে, এই সরকার শুরু থেকে শেষ পর্যন্ত যে সমস্ত সিদ্ধান্তগুলো নিয়েছে তার মধ্যে অনেক ক্ষেত্রে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়েছে, স্বার্থের দ্বন্দ্ব হয়েছে। এবং স্বার্থের দ্বন্দ্ব অর্থাৎ হচ্ছে যে পাবলিক ইন্টারেস্ট, পাবলিক ইস্যুর থেকে নিজের ব্যক্তিগত ইস্যুকে যে বিভাজন করার যে সংস্কৃতি, যে চর্চা বিশ্বব্যাপী পালিত হয়, সেটি এই সরকার প্রতিপালনে ব্যর্থ হয়েছে। অনেক সুবিধা নিজেদের প্রতিষ্ঠানের জন্য, নিজেদের স্বার্থ অর্জনের জন্য তারা সিদ্ধান্ত নিয়েছেন, যেগুলোতে তারা লাভবান হচ্ছেন। চুক্তিগুলোর কথা বলছিলাম, আমরা গত তফসিল ঘোষণার পর অসংখ্য চুক্তি করতে দেখেছি। আমরা আজকে 10 ফেব্রুয়ারি কথা বলছি, তার একদিন আগেই যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি হয়েছে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের জন্য। সেই চুক্তির বিস্তারিত আমরা খুব একটা জানতেও পারিনি। এর আগে চট্টগ্রামে লালদিয়া টার্মিনাল ড্যানিশ একটি কোম্পানিকে দেওয়া হয়েছে, সেটিও নন ডিসক্লোজার এগ্রিমেন্টের জন্য বিস্তারিত জানা যায়নি। এছাড়া চীনের সাথে সামরিক কারখানা, ড্রোন কারখানার চুক্তি, জাপানের সাথে চুক্তি, এই যে
তফসিল ঘোষণার পরও এতগুলো নীতি নির্ধারণী সিদ্ধান্ত, এবং এর মধ্যে কি এক ধরনের গোপনীয়তা আপনি লক্ষ্য করছেন কিনা? গোপনীয়তা অবশ্যই, যেটা বলে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকলে জাতীয় স্বার্থের সাথে সংশ্লিষ্ট বিষয়ে যদি থাকে সেটাকে আমাকে মানতেই হবে, এমন কোনো কথা নেই। আমি সেটা মানবো কতটুকু, আর মানলেও আমার কাছে, আমার জনগণের কাছে, রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে জনগণের কাছে আমার প্রকাশ করার যে বাধ্যবাধকতা, সেটিকে আমি কতটুকু মানতে পারবো সেটি জেনে আমার চুক্তি করতে হবে। এটা আরও একাধিক উপাদান আছে। আপনি শুধু তফসিল ঘোষণার কথা বলছেন কেন? এখন সরকারের শেষ মেয়াদে এক সপ্তাহ নাই, এই সময় কিন্তু জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যেটা ট্যারিফ এগ্রিমেন্টের কথা যেটা বলছেন, জাপানের সাথে চুক্তি, এই ধরনের বিষয়গুলো, পোর্টের বিষয়টা নিয়ে। তো এগুলো নিয়ে যেটা হয়েছে, যে আমি যেটা মনে করি যে প্রশ্নটা আমার কাছে, আমি ঠিক পরিষ্কার বুঝতে পারছি না, এটা জবাব নেই। সেটা হচ্ছে যে এই সিদ্ধান্তগুলোর, এই চুক্তিগুলোর যেটা প্রভাব, ইমপ্লিকেশনস, সেটা কিন্তু এই সরকারের আর থাকছে না ফর্মালি, আনুষ্ঠানিকভাবে, কারণ তারা পাওয়ার ট্রান্সফার করছেন। নতুন সরকারের কাছে সেই দায়িত্বগুলো হস্তান্তর করা হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে যারা নতুন সরকার গঠন করবেন, যদি পর্দার আড়ালে তাদের সাথে কোনো এই বিষয়গুলো নিয়ে আলোচনা না হয়ে থাকে, তাহলে তারা একটা বিশাল ঝুঁকি নিয়েছে অন্তর্বর্তী সরকার। যদি সেই সরকার যারা নির্বাচিত হবেন, যারা দায়িত্বটা পাবেন, তাদের কাছে যদি কোন শর্ত সাপেক্ষে আমি লালদিয়া পোর্ট হস্তান্তর করেছি, দায়িত্ব দিয়েছি, সেইগুলো যে শর্ত আমার কাছে গ্রহণযোগ্য, সেই সরকারের কাছে গ্রহণযোগ্য না হয়, যদি ট্যারিফ চুক্তি যেটা হচ্ছে সেটা যে শর্তাবলী সাপেক্ষে হয়েছে চুক্তি, সেগুলো যে বেশি বোঝা হয়, উদাহরণস্বরূপ জনগণের জন্য বা সরকারের জন্য, তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে কিন্তু সরকার, নতুন সরকার বা নির্বাচন পরবর্তী সরকার চাইলেও কিন্তু সেই চুক্তি বাতিল করতে পারবে না, কারণ আন্তর্জাতিক রাষ্ট্রের সাথে চুক্তির বিষয়টা, যেটা এখন যেমন আদানির সাথে চুক্তি নিয়ে এই অন্তর্বর্তী সরকার তাদের নিজের অভিজ্ঞতাটাকে কাজে লাগালো না। আদানির সাথে চুক্তি বা পাওয়ার সেক্টরে যে অনিয়মগুলো হয়েছে, যে বিশাল ধরনের অর্থ পাচার থেকে শুরু করে জালিয়াতি হয়েছে, সেগুলো নিয়ে একটা নিজেরা রিভিউ করে চিহ্নিত করলো, কিন্তু এগুলো সব অসম চুক্তি হয়েছে, সেগুলো রাষ্ট্র স্বার্থ জলাঞ্জলি দেওয়া হয়েছে, কিন্তু তার সাথে তারা কিছু করতে পারছে না, কারণ এগুলো করার সক্ষমতা নাই, কোনো সরকারের সেটা থাকে না। তো এই অভিজ্ঞতাটাকে কেন তারা নিজেরা গ্রহণ করে, তার সাবধানতা অবলম্বন করে এই পদক্ষেপগুলো নিল না? এমন চুক্তি করব কেন যেটার শর্ত যেটার অ্যাটলিস্ট মানুষ কি, দেশের জনগণের স্বার্থে তো চুক্তি, জনগণের অর্থে সেই চুক্তি, জনগণ এর যে অর্থটা ব্যয় করবে এটার পিছনে, তার বিনিময় কি পাবে, এই বিষয়টা তো অন্তত নিশ্চিত করতে হবে। সেখানে কি স্বার্থ জলাঞ্জলি দিতে হচ্ছে সেটা তো বিবেচনায় নিতে হবে। অভিজ্ঞতা কাজে লাগালো না, নাকি এত জ্ঞানীগুণী মানুষ তারা তো নিশ্চয়ই না বুঝে করেননি, নাকি অভিজ্ঞতাটা কাজে লাগাতে চাইলো না? তাদের কাছে নিশ্চয়ই বিবেচনা ছিল। আমার প্রশ্ন হচ্ছে সেটাই যদি হয়, নিশ্চয়ই তারা কনভিন্সড হয়েছেন। সেটা কোন যুক্তিতে কনভিন্সড হয়েছে সেটা দেশবাসীকে জানাক। এই জন্য আমি আজকে আপনার মাধ্যমে একটা পরামর্শ অন্তর্বর্তী সরকারকে দিতে চাই। তারা যে হ্যান্ড ওভার করবে দায়িত্ব, তাদের দায়িত্ব হ্যান্ড ওভার নোট একটা ডকুমেন্ট থাকা উচিত। সেই ডকুমেন্টে তারা কিসের উপর ভিত্তি করে কী ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ এই ধরনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণ করেছেন, তার পিছনে কী যুক্তি ছিল এবং তার ইমপ্লিকেশনসটা কী, তারা কী বুঝে সেটা করেছেন, সেগুলো যদি হস্তান্তর করেন এই ডকুমেন্টে, এবং সেটা ডকুমেন্টটা যদি জনস্বার্থে প্রকাশ করা হয়, জনগণের জ্ঞাতার্থে, তাহলে অন্তত একটি বিষয় হবে যে জনগণ জানতে পারবে, এবং অন্তর্বর্তী নতুন সরকারেও তখন একটা সুযোগ হবে যে আমাদের উপর এই দায়টা চাপিয়ে দিয়েছিল অন্তর্বর্তী সরকার। যদি ভালো হয় তো ভালো, সেটা অন্তর্বর্তী নতুন সরকার স্বাগত জানাবে, দেশবাসীও স্বাগত জানাবে, এই আলোচনাটা তখন অর্থহীন হবে। আই এম রেডি টু অ্যাকসেপ্ট দ্যাট। হ্যাঁ, কিন্তু এই যে ধোঁয়াশা সৃষ্টি করা হয়েছে সেটার তো কোনো প্রয়োজন ছিল না। কিন্তু রাষ্ট্র হিসেবে যে চুক্তির বোঝা আমাদের কাঁধে চাপলো, সেইখান থেকে কি মুক্ত হওয়ার কোনো উপায় থাকবে? যদি এমন শর্ত থাকে যেগুলো আমাদের প্রতিপালনেরও যোগ্য না, তা সত্ত্বেও আমাদের পালন করতে হবে। আলটিমেটলি ঋণের বোঝা বাড়বে। আপনি বলছেন প্রতিটা ক্ষেত্রে কিন্তু ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন আছে, আলটিমেটলি সেই ঋণের বোঝাটা বাড়বে। আপনি বলছেন যে এই চুক্তিগুলো করে অন্তর্বর্তীকালীন সরকার ঝুঁকি নিল। অন্তর্বর্তীকালীন সরকার কি ঝুঁকি নিল, নাকি বাংলাদেশকে ঝুঁকিতে ফেলা হলো? অন্তর্বর্তীকালীন সরকার তাদের মানে সুনাম মর্যাদা সেক্ষেত্রে ঝুঁকি নিয়েছে, কিন্তু এই বোঝাটা তো দেশের জনগণের উপরে চাপিয়ে দিল তারা। সেই অর্থে এটাকে আমি বলছি ঝুঁকি নিয়েছে। এই ঝুঁকিটা একটা রাষ্ট্র সংস্কারের দায়িত্বপ্রাপ্ত সরকার আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় দায়িত্ব
প্রদত্ত সরকার, তারা এই ঝুঁকিটা কেন নেবে? জনস্বার্থের জন্যই তো আন্দোলনটা হয়েছে শুরু থেকে, যেটা আমরা দেশবাসী জানে, আমরা যেটা বলছি জনগণের স্বার্থে, এই জনকল্যাণের জন্য যারা বঞ্চিত করেছে জনগণকে, সেই সরকারকে সরিয়ে অপসারণ করে এই নতুন সরকার গঠন করা হয়েছে। তো ওই দায়িত্ব নিয়ে যে জনগণের উপরে যে বোঝা চাপানোর, জনগণের অর্থ লুটপাটের যে সংস্কৃতি, সেটা থেকে সরে আসবে নতুন সরকার বা নতুন রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশের স্বপ্ন। সেখানে যেই ভিত্তিমূলটা তৈরি করার দায়িত্ব যেই কর্তৃপক্ষের হাতে ছিল, তারাই সেই ভিত্তিমূলটাকে নড়বড় করে, আমি কিছুই হয় নাই সেটা আমি বলছি না, ভালো কাজ কিছু হয়েছে, বিচার বিভাগের সংস্কারটা একটা উল্লেখযোগ্য বিষয় হয়েছে, এবং সেটাও তারও কার্যকর্তা নির্ভর কতটুকু, যেমন যে ইন্ডিপেন্ডেন্ট সচিবালয় হয়েছে সেটাও কতটুকু সক্ষমতা দেওয়া হবে তার উপর নির্ভর। কিন্তু মানে অ্যাটলিস্ট এটুকু বলা যায় একটা ভালো সংস্কার হয়েছে। কিন্তু এটা হতে ব্যতিক্রমী দৃষ্টান্ত। এর বাইরে যেগুলো হয়েছে পুরো রাষ্ট্র সংস্কারের জন্য আমি কিন্তু আশা করি নাই কখনো, এখনো বলছি না যে 1.5 বছরই রাষ্ট্র সংস্কার করে ফেলবে, এই দায়িত্ব সরকারের ছিল না, বা 1.5 বছর দুর্নীতি নিয়ন্ত্রণ করে ফেলবে, এই দায়িত্ব সরকারের ছিল না, সম্ভাবনা ছিল না। ভিত্তিটা তৈরি করবে, দৃষ্টান্তটা স্থাপন করবে। ওই ভিত্তি যতটুকু হয়েছে সেটা অত্যন্ত ফ্রেজাইল, নড়বড়ে, নাজুক হয়েছে, এবং সেটা হয়েছে যে যারা সংস্কার পরিপন্থী, বাস্তবে চিরকাল সংস্কার পরিপন্থী যারা ছিল, তাদের হাতে জিম্মি হয়েছে। অন্যদিক থেকে দুর্নীতি এবং সুশাসনের ঘাটতির যে চ্যালেঞ্জগুলো, সেগুলো অব্যাহত রয়েছে। এই নাজুক ভিত্তির উপর তাহলে আগামী নির্বাচিত সরকার কিভাবে গড়ে তুলবেন? সবকিছুই আসলে তাদের নির্বাচিত সরকারের সদিচ্ছার উপর নির্ভর করবে। এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যে জুলাই সনদ বলতে যেটা পেয়েছি, সেটির বাস্তবায়ন, এটার মধ্যে সবগুলো দলেরই কম বেশি নোট অফ ডিসেন্ট আছে। সেই আলোচনা এক পাশে রেখে আমরা যেটা বলতে পারি, এটা প্রতিটি রাজনৈতিক দল কিন্তু এতে স্বাক্ষর করেছে। এনসিপি করেনি, এনসিপি একটা আবেগের মুখে করেনি, যেটা আমি মনে করি। তাদের একটা সময় একটা দাবি ছিল আগে সংস্কার পরে নির্বাচন, যেটি একটা অবাস্তব দাবি ছিল। এটার পক্ষে হয়তো অনেকে ছিল, কিন্তু পরবর্তীতে যখন উপলব্ধি হয় যেটা আগে সংস্কার পরে নির্বাচন সম্ভব নয়, সেই অবস্থানটা বাই দ্য টাইম দে কুড চেঞ্জ, তখন কিন্তু অলরেডি টু লেট হয়েছে। তারা সেই অবস্থান থেকে আর সুযোগটা পায়নি স্বাক্ষর করার। কিন্তু যেটা ঐকমত্য কমিশন বলেছে, তারা স্বাক্ষর যে কোনো সময় করতে পারে। কিন্তু এর সাথে কিন্তু এনসিপি কিন্তু যে সমস্ত বিষয়গুলোতে সম্পূর্ণ একমত হয়েছে, অন্যান্য দলের তুলনায় সবচেয়ে বেশি কিন্তু তারাই, তাদের নোট অফ ডিসেন্ট কিন্তু খুব কম। ইন্টারেস্টিংলি যে এনসিপির কিন্তু একটা সরকার সংস্কার প্রস্তাবনার একটা গুরুত্বপূর্ণ দাবির প্রতি এনসিপির পুরো সমর্থন ছিল, অন্য কারো ছিল না। সেটা হচ্ছে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, যেটি হলে যে প্রতিষ্ঠানগুলোর কথা বললাম, সেগুলো সম্পূর্ণ স্বাধীনভাবে নিয়োগের ব্যবস্থাটা নিশ্চিত করা যেত। সেটি এনসিপি জোরালোভাবে সমর্থন করেছে, কিন্তু অন্য দলগুলো সেটা সমর্থন করে নাই। বাট কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, আমরা যে জুলাই সনদের যে অংশগুলো বাস্তবায়ন জন্য রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করেছে, সেগুলো যদি বাস্তবায়িত হয়, তাহলে কিন্তু রাষ্ট্র সংস্কারের যে মূল উদ্দেশ্য, সেটা পরিপূর্ণভাবেই অর্জন করা সম্ভব। শুধু তাই নয়, যারা ক্ষমতায় আসবেন, দায়িত্ব পাবেন, নির্বাচিত হবেন, সবগুলো দলেরই নিজেদের তাদের যে নির্বাচনী ইশতেহার, ধর্মভিত্তিক দলগুলোর কথা আলাদাভাবে আলোচনার দরকার। কিন্তু বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের যে নির্বাচনী ইশতেহার, তাদের যে প্রচারণা, নির্বাচনী প্রচার, এবং তাদের যে আগের যে সংস্কার প্রস্তাবগুলো, সবগুলো পড়ে দেখলে, তারা নিজেরাই যদি পড়ে দেখেন এবং পড়ে শুধু কাগজে দলিল থেকে বেরিয়ে এসে ইফ দে ওয়াক দ্য টক, তারা যেটা বলেছেন সেটা যদি চর্চা করার অঙ্গীকার করেন, তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি সেটা বাংলাদেশের দুর্নীতি নিয়ন্ত্রণ সহ জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। কিন্তু সেটা কতটুকু তারা পারবেন, সেটা সময়ই বলবে। তার কারণ হচ্ছে যে আমি যে আগে বললাম যে 5 আগস্ট থেকে যেই ধরনের আমাদের পালা সংস্কৃতি চালু হয়েছে, তার কিন্তু মূল ভূমিকায় কিন্তু আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদের নেতাকর্মীরা সেই ভূমিকাটা পালন করেছেন, সেই দৃষ্টান্ত তারা স্থাপন করেছেন। সেটি সরকারের, এমনকি আমলাতন্ত্রের ভিতরে, আমলাতন্ত্রের বাইরে। আপনি মানবাধিকার কমিশন এবং তথ্য কমিশনের কথা বলছিলেন। এই দুটো কমিশন এবং ঐকমত্য কমিশনে যে একাধিক কমিশনের রিপোর্ট উঠলই না, ঠিক কেন? মানে ঐকমত্য কমিশনের 30টি রাজনৈতিক দলের সাথে এতগুলো কমিশনের রিপোর্ট নিয়ে কথা হলো, একটা কনসেনসাসে পৌঁছানোর
চেষ্টা হলো, কিন্তু যে চুক্তিগুলোর দায় এই রাজনৈতিক দলকে নিতে হবে সামনের দিনে, সেই চুক্তিগুলো করার সময় আবার রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলাপ আলোচনা নেই কার্যত প্রকাশ্যে। এই ডিলেমাটা কেন? এই ডিলেমাটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং বিষয় হয়েছে, হতাশাজনক। কিন্তু এটা ঐকমত্য কমিশনের ম্যান্ডেট ছিল না। যেভাবে ঐকমত্য কমিশনকে গঠন করা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানে পরিষ্কারভাবে এটা বলা হয়েছে প্রথম দফার যে 6টি কমিশন, সেই 6টি কমিশনের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে। কেন এই সিদ্ধান্ত সেটা সম্পর্কে ব্যাখ্যা আমাদের কাছে নাই, এটা সরকারের সিদ্ধান্ত ছিল। সেকেন্ড পয়েন্টটা যেটা হচ্ছে যে এই প্রসঙ্গে বলে রাখি, সেটা হচ্ছে যে সরকার 11টা কমিশন গঠন করেছে, তার মধ্যে 6টি প্রথম দফায়। প্রথম দফার 6টি বোঝা যায় যে ঠিক আছে, এগুলো এই ক্ষেত্রগুলো প্রশাসন, দুর্নীতি দমন, নির্বাচন, সংবিধান সংস্কার, এই ধরনের বিষয়গুলো, পুলিশ, এগুলো বিবেচনা করা হয়েছে। এগুলো রাষ্ট্র সংস্কারের একেবারে প্রত্যক্ষভাবে জড়িত বিষয়গুলো। এর বাইরে এই 6টাই কেন, পরবর্তী যে 5টা হলো সেই 5টা সবগুলোই গুরুত্বপূর্ণ, কিন্তু এই 6টা বা এই 5টা বা এই 11টাই কেন? যে খাতেকে কেন্দ্র করে ছাত্র জনতার আন্দোলন, জুলাই অভ্যুত্থান, সেই শিক্ষা খাত, সেখানে কেন সংস্কার হবে না? কৃষি কেন সংস্কার হবে না? বাংলাদেশের অর্থনীতি, মানুষের দৈনন্দিন জীবনে চালিকা শক্তি, মূল উৎস, কেন হবে না? এই ধরনের স্বাস্থ্য, ব্যবসা খাত, স্বাস্থ্যের জন্য করা হয়েছে। ব্যবসা খাত হচ্ছে কর্তৃত্ববাদ বিকাশের বাংলাদেশের অন্যতম পিলার ছিল, সেই খাতে কেন সংস্কার হবে না? এই প্রশ্নগুলো কিন্তু জবাব নেই। কোন বিবেচনায় সরকার খাত নির্ধারণ করেছে সেটার কোনো ব্যাখ্যা নেই। এটা একটা জিনিস। আর দ্বিতীয় হচ্ছে যে আমি যেটা বললাম, যে ঐকমত্য কমিশনের আলোচনা, রাজনৈতিক দলের সাথে আলোচনায় এই পরের দফার 5টি কমিশন, নারী বিষয়ক কমিশন, লেবার শ্রম বিষয়ক কমিশন, গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কমিশনগুলোর প্রতিবেদন নিয়ে কোনো ঐকমত্য কমিশন আলোচনা হয় নাই। এটা দুর্ভাগ্যের বিষয়। কিন্তু তা সত্ত্বেও এই কমিশনগুলোর প্রতিবেদন তো আছে। ঐকমত্য কমিশনের বাইরেও এই কমিশনগুলোর প্রতিবেদনগুলো যেগুলো আছে, এটি কিন্তু সরকারের দায়িত্ব, এবং পরবর্তী যে সরকার দায়িত্ব নেবেন তাদের কিন্তু দায়িত্ব হবে কমিশনের প্রতিবেদনগুলো বিবেচনায় নিয়ে সেগুলোর উপর ভিত্তি করে সংস্কার করা, এবং তার উপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালনার দায়িত্বটা প্রতিপালন করা। এবং আপনি তাদের রাজনৈতিক ইশতেহারে দেখবেন এই ক্ষেত্রগুলোকে বাদ দিয়ে কিন্তু তারা রাজনৈতিক ইশতেহার করে না। মিডিয়ার কথা তারা বলছে, তারা লেবারের শ্রমের কথা, সকল খাতি আছে। কাজেই আমি হাইপোথেটিক্যালি ধরে নেই, যদি এত রক্তক্ষয়ী আন্দোলনের পরে যেহেতু 11টা কমিশন হয়েছিল, এটা একটা ইতিবাচক দিয়ে 11টা দলিল আছে নতুন সরকারের হাতে, এগুলো তারা ব্যবহার করে। ইন এ সেন্স তারা এইগুলোর এই খাতগুলোতে যেই অপশাসন ছিল, যেই ঘাটতি ছিল, সেটার শিকার কিন্তু তারাও ছিল। কাজেই এগুলোকে বিবেচনায় নিয়ে তারা দায়িত্ব, তাদের ভূমিকাটা নির্ধারণ করবে, এটা একদিক থেকে যেরকম প্রত্যাশিত। হাইপোথেটিক্যালি আমি যেটা বলছি, যদি এই কমিশনগুলো নাও হতো, যদি এমন হতো যে জুলাই অভ্যুত্থানের পর, কর্তৃত্ব পতনের পর সাধারণত যেটা ছিল 3 মাসের জন্য অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচনটা পরিচালনা করে দায়িত্ব হস্তান্তর করে চলে যাওয়া, এটি কিন্তু এখন অনেকে বলছে সেটা হয়তো কতটুকু ইতিবাচক হতো সেটা ভেবে দেখার বিষয়। যদি হাইপোথেটিক্যালি সেটা হতো, তাহলে কি রাজনৈতিক দলগুলো সংস্কারের বাইরে থাকতো? আমি তো মনে করি সেটা থাকতো না। কারণ রাষ্ট্র সংস্কারটা তার আন্দোলনের মূল বিষয়টা। তো এই কমিশন হোক বা না হোক, কমিশনের প্রতিবেদন থাকুক বা না থাকুক, রাজনৈতিক দলগুলোর তো অঙ্গীকারের অংশ বলে আমি মনে করি। মানবাধিকার কমিশনের মতো কমিশন, যদিও আমরা মানবাধিকার কমিশনকে অনেকেই বলতে শুনেছি আগে যে এটা একটা কাগজে বাঘ, কিন্তু এই গণঅভ্যুত্থানের পর তো মানবাধিকার কমিশন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার কথা ছিল, সেই কমিশন গঠনই হলো না এই 1-2 দিন আগে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয়গুলোর জন্য সরকার মানে নেতিবাচক সমালোচনা সবসময় থাকবে চিরকাল অন্তর্বর্তী সরকারে। তার মধ্যে অন্যতম যে বিষয়গুলো, তার মধ্যে জাতীয় মানবাধিকার কমিশন এবং তথ্য কমিশন। দেখুন, 2টা কমিশনের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং আমাদের প্রশ্ন যে পৃথিবীতে অন্য কোনো দেশে এরকম ইতিহাস নাই, বাংলাদেশও কোনোদিন ছিল না। আইনগত বাধ্যবাধকতা আছে একটা প্রতিষ্ঠান সৃষ্টি করার, প্রতিষ্ঠান চালু রাখার। সেই বাধ্যবাধকতা সরকার জেনে শুনো, নাগরিক সমাজের চাহিদা, গণমাধ্যমের সমালোচনা সত্ত্বেও পুরো 1.5টা বছর কাটিয়ে দিল কমিশনগুলো, 2টা কমিশন গঠন করতে পারলো না। শেষ মুহূর্তে বলবো যে জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয়েছে, অত্যন্ত স্বাগত জানাই। কিন্তু কেন 1-1.5 বছর পরে হলো, সেই প্রশ্নের জবাব কিন্তু আমরা পাইনি। আমার কাছে যে প্রশ্ন এই প্রেক্ষিতে, তাহলে কি এমন কিছু ছিল সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের সময়, যেটা তারা গোপন রাখতে চেয়েছিল? তথ্য কমিশন গঠিত হলে সরকারের
যে সম্পর্কে কার্যক্রম সম্পর্কে জনগণ তথ্য চাইলে দিতে বাধ্য থাকবে, সেই পরিবেশটা বন্ধ করার জন্য, সেই সুযোগটা বন্ধ করার জন্য এটা করা হয়েছিল। জাতীয় মানবাধিকার কমিশন গঠন করা হয় নাই। যদি এই সরকারের অধীনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো সম্পর্কে কমিশন কোনো ব্যবস্থা গ্রহণ করুক, এটা সরকার চায়নি এই কারণে, নাকি অন্য কী কারণে হলো না? আমরা অনেক চেষ্টা করেছি জানার জন্য, অনেক স্টেটমেন্ট করা হয়েছে, অনেক মানববন্ধন পর্যন্ত করা হয়েছে, কিন্তু সরকার তার কোনো ভ্রুক্ষেপ করেনি। দুর্ভাগ্যের বিষয় হলো যাদের কাছে আমরা রিচ করেছি এগুলো করার জন্য, তারা কিন্তু এই যে মানবাধিকার কমিশন, তথ্য কমিশনের আন্দোলনের পক্ষে আন্দোলনের সহযাত্রী ছিলেন। তারাই কিন্তু এই আন্দোলন পথে ঘাটে এটার সাথে এক কাঁধে কাঁধ মিলিয়ে দাবি তুলতেন, অথচ তারাই ক্ষমতায় থেকে সেটা করতে পারলেন না। কোনো এই প্রশ্নের জবাব নাই। আনফর্চুনেটলি খুবই হতাশাজনক। আপনি আইনগত বাধ্যবাধকতার কথা বলছিলেন। এই সরকারের যেহেতু কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নাই, কিংবা অ্যাম্বিশন হচ্ছে বলা ভালো কোনো রাজনৈতিক কনসিকোয়েন্স নাই, ফলে তাদের এই যে আইনগত বাধ্যবাধকতা তারা মানলো না, কিংবা এরকম অসংখ্য সমালোচনা, ভবিষ্যতে কোনোদিন কি আসলে তাদের দায় নিতে হবে? অনেকেরই শুনেছি বিদেশি নাগরিক তারা বিদেশে চলে যাবেন, এরকম কথাও তো শোনা যায়। ব্যক্তি হিসেবে হয়তো সেটা হতে পারে, কিন্তু আমি তো অবাক হব না যদি ভবিষ্যতে কোনো সরকার বা ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত যে সরকার হবে, তারাই যদি কোনো ইস্যুতে বিষয়গুলো নিয়ে প্রশ্ন করতে চায় এবং যদি জবাব দিতে চায়, যেটা চাওয়া উচিত হবে, যদি যে এমন কোনো ইস্যু যেটা দ্বারায় যেটার দায় তারা গ্রহণ করতে পারছেন না, বা এমন কিছু তথ্য থাকে যেটি জবাবদিহিতা ব্যক্তির পরিচয় অবস্থানের ঊর্ধ্বে থেকে নিশ্চিত করা অপরিহার্য, তাহলে সেক্ষেত্রে তাদের তো ভূমিকা থাকবে সেগুলোর দায়ের নির্ধারণ করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। কী কারণে সেটা তারা করলেন না, এই প্রশ্নের জবাব আসলে তারা নিজেরাই দিতে পারবেন। আমাদের কাছে সেই প্রশ্নের জবাব নেই। কিন্তু আমি যেটুকু বলতে পারি যে এখানে সৎসাহসের ঘাটতি ছিল। সেখানে এক ধরনের কেমন যেন আমি মনে করি যে এমন একটা ভাব ছিল যে আমরা তো ভুল করতে পারি না, আমাদের কিসের আবার জবাবদিহিতা, আমাদের কিসের আবার তথ্য প্রকাশ, আমরা যা করছি সেটা বোধহয় প্রশ্নের ঊর্ধ্বে। এটা ব্যক্তিগত জীবনে হতে পারে। আমি একটা দোকানে শপিং মল থেকে বা সুপার মার্কেট থেকে আমার পছন্দের জিনিস কিনে আনলাম, নোবডি উইল আস্ক মি যেটা আমি কেন জবাবদিহিতার সাথে করেছি কিনা, অ্যাটলিস্ট অ্যাকসেপ্ট মাই ফ্যামিলি, আমার যে পর্যাপ্ত টাকা আছে কিনা সেটার উপর নির্ভর করে। এটা তো রাষ্ট্রীয় সিদ্ধান্ত। এইভাবে এককভাবে কোনো প্রকার জবাবদিহিতার ঊর্ধ্বে তথ্য প্রকাশের বাইরে থেকে কোনো প্রকার প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতার সুযোগটাকে সম্পূর্ণ বঞ্চিত করে, বাস্তবে তারা নিজেদেরকে বঞ্চিত করেছেন, জনগণকে বঞ্চিত করেছেন আমি মনে করি। সামনে নির্বাচিত সরকার কতটা এই যে সংস্কারের কথা আমরা বলছি, সেই সংস্কারের প্রতি কতটা দায়বদ্ধ থাকবেন একটা গণ অভ্যুত্থানের পর, একটা লম্বা সময় পার দেওয়ার পর? সামনে নির্বাচিত সরকার যারাই আসুক তাদের জন্য একটা তো বড় চ্যালেঞ্জ হবে এই প্রশ্নটা, তারা কতটুকু দায়বদ্ধ থাকবে, কতটুকু বাস্তবায়ন করবে। আমার যেটা প্রত্যাশা তাদের কাছে এবং ধারণার সাথে প্রত্যাশা মিলিয়ে বলবো, সেটা হচ্ছে যে একটা বিষয় তাদের মনে থাকবে, সেটা হচ্ছে যে অভিজ্ঞতাটা তাদের হয়েছে গত 15-16 বছরে, সেই অভিজ্ঞতাটা কিন্তু তারাও সাফার করেছে, দেশবাসী সাফার করেছে, কিন্তু তুলনামূলকভাবে তারা কম সাফার করেনি। এই যে সাফার করার অভিজ্ঞতাটা, সেটা যদি আবার পুনরাবৃত্তি ঘটে, তাহলে যে দেশবাসী আবার মেনে নেবে না, দেশবাসী আবার পিঠ দেখাবে, সেটা কিন্তু তাদের মনে রাখতে হবে। এটা এক। দ্বিতীয় হচ্ছে জুলাই সনদ বলতে যে জিনিসটা আছে, ডকুমেন্টটা অনেকে কাগজে দলিল বলছেন, আমিও সেটার সাথে মানতে রাজি আছি। কাগজে দলিল যতক্ষণ পর্যন্ত সেটা বাস্তবায়ন হবে না, কিন্তু এই যে কাগজের দলিলটা আছে যেটাতে তারা স্বাক্ষর করেছেন, দেশবাসী কিন্তু বলবে যে ভাই আপনি তো এটা স্বাক্ষর করেছেন। যে ম্যানিফেস্টোটা তারা দিচ্ছেন, সেই ম্যানিফেস্টোটা তারা স্বাক্ষর করে দিচ্ছেন, দেশবাসী কিন্তু বলবে। আজকে বাংলাদেশে দেশের মানুষ পথে নামতে শিখে এই বিষয়টা কিন্তু দৃষ্টান্ত স্থাপন করেছে যে এটা সরকারকে চ্যালেঞ্জ করা যাবে। এটা বাট হ্যাভিং সেড দ্যাট, তারপরেও কিন্তু কর্তৃত্ব যখন সরকারের হাতে থাকে, তখন তারা যদি জবাবদিহিতার যে ক্ষেত্রগুলো আবার একই ধারায় যদি সংকুচিত করার দিকে যায়, তখন তার ফলাফল কিন্তু একই দিকে যাবে বলে ধারণা করা ছাড়া কোনো বিকল্প নেই। কাজেই অন্তর্বর্তী নতুন সরকারের উপরে এটি প্রত্যাশা হবে যে তারা বিষয়গুলোকে নিজেদেরকে আয়নার সামনে দাঁড় করাবেন এবং এমনভাবে তাদের সরকার পরিচালনা করবেন যাতে করে অন্ততপক্ষে দুইটা জিনিসকে তারা বিবেচনায় নিয়ে কাজটা করবেন, তাদের নিজেদের ম্যানিফেস্টো আর জুলাই সনদ। এবং তার প্রেক্ষিতে তারা কীভাবে এটাকে বাস্তবায়ন করবেন সেটা প্রথম 2 মাসের মধ্যে যদি তারা একটা কর্মকৌশল প্রণয়ন করেন, দেশবাসীকে অবহিত করেন, ইনভলভ করেন দেশবাসীকে, তাহলে কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব বলে আমি মনে করি। সেটা না হলে যেটা হবে, যেটা সবসময় যেটা হয়, সরকার মানুষের কাছে জনপ্রিয়তা হারাবে, তার প্রতিফল তাকে সরকারকে দিতে হবে।
শেষ করব, কয়েক দশক ধরে আপনি বাংলাদেশের এই যে নানান রকম উত্থান পতন আপনার চোখের সামনে গ্রাফের মতো ভাসে, কারণ আপনি সারাদিন এগুলোর নিয়ে নার্চার করেন। 10 বছর পর, সেই অভিজ্ঞতা থেকে যদি বলি, 10 বছর পর বাংলাদেশকে কোথায় দেখেন? 10 বছর পর বাংলাদেশকে 10 বছর কেন, আমি মনে করি যে সামনের 5 বছরের মধ্যেই এমন একটা বাংলাদেশের ভিত্তি স্থাপিত হওয়া উচিত হবে বলে আশা করছি আর কি। হবে আমি এটা বলছি না, যেটি আসলে ওই যে জুলাই আন্দোলনের স্বপ্নের প্রতিফলন ঘটবে, তার বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হবে। এটি যদি করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের আসলে এই সুযোগ আর সবসময় আসে না, এই ধরনের বিশাল সুযোগ সবসময় আসে না। আমি যদিও বলছি যে এটা মানুষকে আবার পথে নামতে হবে, কিন্তু তার পথে নামার ফলাফল মানে এই পর্যায়ে যাওয়ার জন্য যে ধরনের ত্যাগের দরকার, যে ধরনের যে মূল্য দিতে হয়, সেটি কেন দেশবাসীকে আবার দিতে হবে? এই শিক্ষাটাকে রাজনৈতিক দলগুলো নিজেদেরকে নিবে না? আমি মনে করি তাদের উপর আস্থা রাখতে চাই। আমি আশা করি যে একটা সামনের 5 বছরে এমন একটা ভিত্তি স্থাপিত হবে যার মাধ্যমে সত্যিকার অর্থে গণতান্ত্রিক অগ্রযাত্রা, সুশাসন প্রতিষ্ঠা, মানুষের কাছে জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, মানুষের অধিকার হরণ যেন না হয়, মানুষের মৌলিক অধিকারগুলো, আমরা মোটা দাগে মানুষের অধিকারের কথা বলছি, কিন্তু বিশেষ করে যে সমস্ত মানুষ, নারী, সংখ্যালঘু, বিশেষ করে জাতিগত ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী, বিভিন্ন পরিচয়ের লৈঙ্গিক পরিচয়ের মানুষ, প্রতিবন্ধী মানুষ, তাদের অধিকারের বিষয়গুলো বিবেচনায় রেখে রাষ্ট্র পরিচালনা এমনভাবে হবে যে আসলে একটা বাস্তবে বৈষম্যহীন এবং সুশাসিত দুর্নীতিমুক্ত দেশ একটা বাংলাদেশ পাওয়ার সম্ভাবনা তৈরি করবে সামনের 5 বছরের নতুন সরকার, সেটি প্রত্যাশা। ডক্টর ইফতেখারুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার বিশ্লেষণের জন্য। নিশ্চয়ই নির্বাচন পরবর্তী সময় আপনাকে আবারও পাবো একটু বিশ্লেষণ করার জন্য। আমাদের পডকাস্ট কথা চলকে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। কথা বলছিলাম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের সাথে। তার মতো আমরাও আশাবাদী হতে চাই, নিশ্চয়ই পরবর্তী নির্বাচিত সরকার বাংলাদেশকে সেই ভিত্তির দিকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে পডকাস্ট কথা চলুক দেখার জন্য।